এখন সবাই খুব ব্যস্ত, তাই না? সবাই মোটামুটি ভোট নিয়ে, পলিটিক্স নিয়ে ব্যস্ত। কি হবে? অ্যাকচুয়ালি আগামীকাল আমাদের ডার্বি হওয়ার কথা ছিল। মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি হওয়ার কথা ছিল। কিন্তু আদতে পশ্চিমবঙ্গের বোধহয় সবথেকে বড় ডার্বি রয়েছে পরশুদিনকে, ৪ তারিখে। কি হতে চলেছে? কি হবে? এই নিয়ে বোধহয় সবাই আপাতত আলাপ আলোচনা, জল্পনা, ক্যালকুলেশন সবকিছু নিয়ে ব্যস্ত রয়েছে। মিথ্যে কথা বলবো না, আমিও তার বাইরে না। কারণ আমিও এই রাজ্যেরই বাসিন্দা। আমারও মনের মধ্যে অনেক চিন্তাভাবনা ঘুরছে, আলোচনা চলছে অনেকের সাথে। বাকি যা কিছু ব্যাপার স্যাপার সে তো নিজেদের পার্সোনাল ব্যাপার, সেটা পাশে থাক। কিন্তু আপাতত মোহনবাগান ইস্টবেঙ্গলে কী চলছে সেই নিয়ে তো বহু জায়গাতে আমি দেখছি যে অনেক আলোচনায় শুরু হয়েছে, প্লেয়ার রিলেটেড, নতুন সিজনে কীরকম টিম হবে সেই সমস্ত রিলেটেড। কিন্তু বোধহয় সবাই একটা জায়গাকে খুব ক্যাজুয়ালি আমার মনে হয় যে বাইপাস করে যাচ্ছে, সেটা হচ্ছে পরবর্তী সিজনে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বা বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের যে ভবিষ্যৎ সেটা কোথায় দাঁড়াবে। আদৌ কি এতগুলো ক্লাব আর থাকবে? কারণ যা আপাতত ইনসাইডার আপডেট উঠে আসছে সেখানে বহু ক্লাব তারা কিন্তু যে মডেল সামনের দিকে আসছে, আইএফএফ যে ধরনের সিস্টেম ডেভেলপ করতে চাইছে, সেখানে বহু ক্লাব অনেক ধরনের অবজেকশন তারা তুলেছে। সেটা নিয়ে একটা সেপারেট ভিডিওতে কথা বলা যাবে, কিন্তু আমি পার্টিকুলার আজকের এই ভিডিওটাতে মোহনবাগান ইস্টবেঙ্গল ডেফিনেটলি সেখানে পরিবর্তন তো হবেই, কিন্তু একটা সিস্টেমেটিক পরিবর্তন বা প্লেয়ার রিলেটেড পরিবর্তনের আগে কোচ রিলেটেড কি কোনো রকম পরিবর্তন হবে? কোচ এই যে দুজন যারা রয়েছেন দুটো টিমের দায়িত্বে, তারা কি দায়িত্বে থাকবেন? তাদেরকে কি আমরা আর দায়িত্বে দেখবো, নাকি আমরা একটা নতুন সিস্টেমের পথে আবারও মোহনবাগান ইস্টবেঙ্গলকে হাঁটতে দেখবো? সম্ভাবনা এবার কী রয়েছে এবং কী করলে বেটার হবে দুটো টিমের ক্ষেত্রে, ডেফিনেটলি আজকের এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, আমি আবারও বলছি, আমি জানি হয়তো ফুটবল রিলেটেড সেইভাবে আলোচনা শোনার মতো সেই পেশেন্সটা বা সময়টা কারণ নেই। তো ছোটো করেই শেষ করার চেষ্টা করবো, খুব লেন্দি আমি ডিসকাশনে যাওয়ার রাস্তাতে অবশ্যই হাঁটবো না। দেখো, প্রথমে কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে, যেখানে বোধহয় এখন অবধি সব থেকে বেশি রিউমার উঠেছে যে কোচ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং কোচ নিজে বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, সেইগুলো নাকি খুব ইন্ডিকেটিং পোস্ট, এবং সেটা কোথাও ডাইরেক্ট করে দিচ্ছে যে তিনি হয়তো পরবর্তী সিজনে আর থাকবেন না। এরকম কোনো সম্ভাবনা আপাতত নেই, ইভেন মোহনবাগানের ক্ষেত্রেও নেই। কিন্তু সম্ভাবনা নেই মানে এই নয় যে ভেতরে কোনো ধরনের আলোচনা চলছে না বা প্ল্যানিং বা অল্টারনেটিভ কোনো ধরনের চিন্তাভাবনা চলছে না। যদি পার্টিকুলার প্রথমে ইস্টবেঙ্গলের কথা বলি, তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল কোচের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কনসিস্টেন্সিটা আপাতত ইস্টবেঙ্গল শো করতে পারছে সেটাকে ধরে রাখা, এবং অবশ্যই লিগ টেবিলের টপ পজিশনে যাওয়া এবং লিগ জেতার যে রেসটা সেই রেসে ডার্বিতে গিয়ে মোটামুটি একটা ফাইসলা করে নেওয়া। এবং যদি দেখি যে সেখানে যে বাধাগুলো ইস্টবেঙ্গলকে অতিক্রম করতে হবে, সেইগুলো কিন্তু যথেষ্ট টাফ এক একটা বাধা। ইজি ম্যাচ তো ডেফিনেটলি হবে না। কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ, যেটা কোচ তিনি নিজেও জানেন, যে তার এই মোমেন্টামটা ধরে রাখা, এই মোমেন্টামটা ধরে রেখে ইস্টবেঙ্গলকে সাকসেস দেওয়া। যদি তিনি ইস্টবেঙ্গলকে সাকসেস দিতে না পারেন, তিনি হয়তো তার এক্সিটের যে রাস্তা রয়েছে সেটা তিনি দেখবেন। এই ট্রাঙ্কেটেড লিগে যদি অস্কার ব্রুজো তিনি সাকসেস দিতে না পারেন, তাহলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা বড় অংশ তাদের চিন্তাভাবনা যে যখন লিগ বড় হবে, যখন লিগ আরও বড় সময়ের জন্য চলবে, আরও বিভিন্ন লিগে ইস্টবেঙ্গল টপ টিম নামাবে এবং একটা আরও লেন্দি টাইম ধরে ফুটবল সিজন চলবে, তখন অস্কার ব্রুজো আরও কত ভালো পারফরমেন্স দিতে পারবে সেই নিয়ে কিন্তু একটা ম্যানেজমেন্টের বড় অংশ তারা সন্দিহান, এবং ডেফিনেটলি তারা সেই কারণে একটা বদলের পক্ষে রয়েছে, এবং তেমন কোচকেই তারা দায়িত্ব দিতে চান যিনি এই ধরনের প্রেসারকে কনজিউম করতে পারবেন এবং ইস্টবেঙ্গলের ওজনটা বুঝে প্লেয়ারদেরকে নিয়ে তিনি শুরু থেকে সেই রিদিমটা দেখাতে পারবেন যে এই টিমটা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য নেমেছে, শুধুমাত্র রানার্স আপ হওয়া, ফাইনাল খেলা না, এটা তার ডেস্টিনেশন নয়। ডেস্টিনেশন হচ্ছে চ্যাম্পিয়ন। সেই মাইন্ডসেটকে তিনি শো করতে পারবেন, এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা দরকার সেই কোচের ক্ষেত্রে, সেটা হলো কনসিস্টেন্সি একটা বজায় রাখা, এবং পারফরমেন্সের যে গ্রাফ রয়েছে সেটা ডে বাই ডে, ম্যাচ বাই ম্যাচ সেটা যেন আস্তে আস্তে উপরের দিকে ওঠে। তবে অবশ্যই সেটা একটা বড় সময়ের পরবর্তী সময়ের পরিকল্পনা। অস্কার ব্রুজোর ক্ষেত্রে বেশ কিছু বিষয় যেমন তার হয়ে কাজ করবে, সেটা হচ্ছে অল্প সময় দায়িত্ব নিয়ে তিনি মোটামুটি আগে যেরকম ইস্টবেঙ্গল খেলছিল সেখান থেকে তিনি অনেকটা পরিবর্তন করেছেন, এটা যেমন ঠিক কথা। আবার এইদিকেও ঠিক কথা যে তিনি স্বল্প সময়ের মধ্যে, অনেক কম সময়ের মধ্যে তিনি যেভাবে ইমপ্রেস করতে পেরেছেন ম্যানেজমেন্টকে, বিশেষ করে প্লেয়ার নিয়ে আসার ক্ষেত্রে বা বিভিন্ন আরও ফেসিলিটিসের ক্ষেত্রে, সেটা কিন্তু তার আবার এগেনস্টে কাজ করবে যদি তিনি সাকসেস দিতে না পারেন। কারণ দেখো, ইস্টবেঙ্গল মাঠে নামছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য,
যাই হয়ে যাক না কেন প্রিভিয়াস সিজনসে, সেখানে দাঁড়িয়ে এই সিজনে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে চায় এবং সেখানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সমস্ত কিছু কিন্তু অস্কার ব্রুজোকে দিয়েছেন। যখন যেরকম প্লেয়ার দরকার, ডোমেস্টিক প্লেয়ার, ফরেন প্লেয়ার, রিপ্লেসমেন্ট, ম্যানেজমেন্ট কিন্তু ঢেলে দিয়েছে। এবার সেটা যদি অস্কার ব্রুজো ফেরত দিতে না পারেন, ডেফিনেটলি তার যে রোল বা তার যে কাজ সেটা কোশ্চেনেবল হবে এবং সেটাতে অবশ্যই পরবর্তী সিদ্ধান্তর যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু তৈরি করবে। তবে অবশ্যই সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু হ্যাঁ, একেবারেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে অস্কার ব্রুজোর পরিবর্তন হচ্ছে না বা অস্কার ব্রুজোর পরিবর্তে অন্য কারোর আসার সম্ভাবনা নেই বলে। এরপরে অবশ্যই মোহনবাগানের কথা। মোহনবাগানের ব্যাপারটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ একে তো সের্জিও লোবেরা দায়িত্বটা পেয়েছিলেন অল্প সময়ের জন্য এবং প্রথমে যেটা সবাই বলতে শুরু করেছিল যে এই অল্প সময়টাই কিন্তু সের্জিও লোবেরাকে দেওয়া হয়েছে, যে তোমাকে এর মধ্যে প্রমাণ করতে হবে, এর মধ্যে তুমি প্রমাণ করে দাও যে তুমি অল্প সময়ে দায়িত্ব নিয়ে ভালো কাজ করতে পারো। কারণ আমার টিমে কোথাও কোনো খামতি নেই, আমার টিমে যে ধরনের প্লেয়াররা রয়েছে, এটা যদি অন্য কোনো ক্লাবে থাকে তারা কিন্তু প্রথম দিন থেকে এই ভাবনা চিন্তা নিয়েই নামবে যে আমি কিন্তু হট ফেভারিট, আমি নাম্বার ওয়ান ফেভারিট। সেটা তোমাকে শুরু থেকে দিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে নতুন করে কিন্তু বিল্ড আপ করতে হবে না। তো এই টিমকে নিয়ে তুমি সাকসেস পেয়ে দেখাও। সের্জিও লোবেরা শুরুটা কিন্তু খুব ভালো হয়েছিল, পরে কিছুটা তিনি ডিরেলড হয়ে যান, আবার তিনি কিছুটা ট্র্যাক ব্যাকে করেছেন, ট্র্যাক ব্যাক করতে পেরেছেন। কিন্তু একটা বিষয় আমার মনে হয় যে মোহনবাগান ম্যানেজমেন্ট ডেফিনেটলি ভাবনা চিন্তার জায়গাতে থাকবে, সেটা হলো যে কোচের হাতে যে স্বাধীনতা রয়েছে বা আগামী দিনে সের্জিও লোবেরার হাতে যে একটা অফরান স্বাধীনতা থাকবে, সেটা কি তাকে দেওয়া হবে বা দেওয়া হলে যে আদৌ মোহনবাগান সাকসেস পাবে কি পাবে না, সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। কারণ এর আগে দেখো যত মোহনবাগান কোচরাই থেকেছেন, ডেফিনেটলি তাদেরকে কিন্তু একটা একটা কোথাও লিমিটেশন বেঁধে দেওয়া হয়েছে, এক্সেপ্ট আমার মনে হয় যে অ্যান্থনিও লোপেজ হাবাস। বাকি যারাই এসেছেন কোচ হয়ে, যারাই যেভাবে দায়িত্ব থেকেছেন, তাদেরকে কিন্তু কোথাও একটা লিমিটেশনে বেঁধে রাখা হতো যে তোমার ইনপুট ডেফিনেটলি থাকবে, তোমার এখানে সেইং ডেফিনেটলি থাকবে, বাট ফাইনাল কল কিন্তু ম্যানেজমেন্ট নেবে। সেটা প্লেয়ার রিক্রুটমেন্ট হতে পারে, সেটা প্লেয়ারদের কন্ট্রাক্ট এক্সটেনশন হতে পারে, কোন পজিশন কীরকম কী ব্যাপার, কীভাবে টিমটা সাজানো হবে এই রিলেটেড। এবং সেটা ছাপ আমরা দেখেছি এবং সেই কারণেই আমরা বহু কোচকে দেখেছি স্ট্রাগল করছে, কখনো কখনো আবার ফ্রেশ ভাবে স্টার্ট করে কিন্তু সাকসেসও দিয়েছে। এক্সাম্পল হচ্ছে মলিনা। তো সেসব আমরা দেখেছি। এবার সেটা যদি সের্জিও লোবেরাকে না দেওয়া হয়, তাহলে কি সের্জিও লোবেরা লং টার্মের জন্য তিনি কন্ট্রাক্টে সাইন করবেন? ডেফিনেটলি একটা বিগ কোশ্চেন। এবং তার থেকেও যেটা বড় প্রশ্ন, যে আগামী দিনে ভারতীয় ফুটবলের, ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎটাই বা কী হবে? যেহেতু সের্জিও লোবেরা তিনি চাইলে কিন্তু আরও ভালো জায়গাতে হয়তো কোচিং করাতে পারেন, অন্ততপক্ষে তার যে ধরনের সিভি রয়েছে বা তার যে ধরনের কোয়ালিটি রয়েছে কোচিংয়ের। তো এটা একটা বড় ফ্যাক্টর। সেখানে কি মোহনবাগান তার জন্য খুব বেশি দিন ওয়েট করবে, বা তিনিও মোহনবাগানের জন্য বেশি দিন ওয়েট করবেন যে আগামী দিনে কীরকম পথে ফুটবল সিস্টেমটা যাবে, সেখানে মোহনবাগান ঠিক কতটা ইনভেস্টমেন্ট করবে, কত হাত খুলে খরচা করবে, কতটা নিজেদের মধ্যে তারা লিমিটেড একটা খরচা করার রাস্তাতে হাঁটবে, বহু কিছু ফ্যাক্টর জড়িয়ে রয়েছে। কিন্তু এইসব ফ্যাক্টর যেগুলো খুব নন টেকনিক্যাল ফ্যাক্টর, সেইগুলোকে যদি একপাশে সরিয়ে রাখা হয়, তাহলে টেকনিক্যাল যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি সের্জিও লোবেরার পক্ষে যাবে। যেমন অবশ্যই যে ধরনের ফ্লুইডিটি মোহনবাগানে সের্জিও লোবেরা পুট করেছেন, যে ধরনের পাসিং ফুটবল তিনি পুট করেছেন, যে ধরনের অ্যাটাকের মোবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে, যে ধরনের ডিফেন্সিভ অর্গানাইজেশনও দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেটাও অবশ্যই মাথায় রাখতে হবে যে সের্জিও লোবেরা যে ধরনের প্লেয়ারদের সাথে খুব স্বচ্ছন্দ বোধ করেন, যে ধরনের প্লেয়ারদেরকে নিয়েও নিয়ে সাকসেস দিয়েছেন, সেই টাইপের প্লেয়াররা না থাকার পরেও কিন্তু মোহনবাগান সেই খেলাটা খেলছে বা সের্জিও লোবেরাও সেই খেলাটা খেলাতে পারছেন। তাহলে কোথাও এই কোচের ওপর কিন্তু লং টার্মে ভরসা করা যায়, যদি তাকে অন্ততপক্ষে একটা সিজন, যদি না খুব বেশি দিনের জন্য হয়, যদি একটা সিজনও তাকে কোথাও হাত খুলে সিদ্ধান্ত নিতে দেওয়ার একটা অধিকার দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তুমি তোমার মতো করে এই টিমটাকে সাজাও, তুমি তোমার মতো করে রিক্রুটমেন্ট করো বা তুমি তোমার মতো করে লিস্ট জমা দাও, ম্যানেজমেন্ট তার মতো করেই রিক্রুটমেন্ট করবে, তাহলে আমার মনে হয় যে টেকনিক্যাল গ্রাউন্ডে কিন্তু সের্জিও লোবেরা ডেফিনেটলি ফুল মার্কস পেয়ে পাস করবেন। তিনি মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে পারুন এই সিজনে বা না পারুন, যাই হয়ে যাক না কেন, তার কোয়ালিটি, তার কোথাও চেঞ্জটা, তার যে ড্রেসিং রুম ম্যানেজমেন্টটা, প্লেয়ার ম্যানেজমেন্টটা এবং অবশ্যই যে কোয়ালিটি অফ ফুটবল তিনি শো করতে পারছেন, এই টেকনিক্যাল যে গ্রাউন্ড রয়েছে এটা কিন্তু অবশ্যই সের্জিও লোবেরার হয়ে কথা বলবে। এবং আমার পার্সোনালি মনে হয় যে খুব যদি বড় কোনো অঘটন না ঘটে বা যদি কোথাও ম্যানেজমেন্টের সাথে সের্জিও লোবেরার কোনো ধরনের ডিস্টেন্স বা মনোমালিন্য যদি না হয়, তাহলে সের্জিও লোবেরার কিন্তু মোহনবাগান থেকে বেরোনোর সেই অর্থে অ্যাজ সাচ কোনো ধরনের সম্ভাবনা নেই। যদি হয় তাহলে অবশ্যই অবাক হওয়ার মতো জায়গায় তৈরি হবে, কারণ
অল্প সময় দায়িত্ব নিয়েছেন, তিনি কি দিলেন তার থেকেও বড় কথা তিনি কি দেখাতে পারলেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে অন্ততপক্ষে পার্সোনালি মনে হয়। এবং তিনি একটা গোটা সিজন মোহনবাগান টিমকে ম্যানেজ করার দায়িত্ব পাওয়ার মতো তার কোয়ালিটি তো অবশ্যই রয়েছে, এবং সব থেকে বড় কথা যে তিনি সেটা ডিজার্ভ করেন, এটা আমার অন্তত পক্ষে পার্সোনালি মনে হয়, বা আমার মতো অনেকেরই পার্সোনালি মনে হয়। বাকি এবার তোমাদের যা কিছু মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।